2013 সাল 20শে ডিসেম্বর ভারতের পবিত্র শহর বেনারসের জনসভায় ভারতের তৎকালীন বিজেপি নেতা নরেন্দ্র দামোদর দাস মোদিজির ভাষণ ভারত মাতা কি জয়। মঞ্চে উপস্থিত ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি মহোদয় এবং এই মাটির সন্তান শ্রী রাজনাথ সিংজি, আমাদের পথপ্রদর্শক ও দলের প্রবীণ নেতা মুরলী মনোহর যোশীজি, উত্তরপ্রদেশের বিজেপি শ্রীমান লক্ষ্মীকান্ত বাজপেয়ীজি, শ্রী কলরাজ মিশ্রজি, প্রবীণ নেতা শ্রদ্ধেয় শ্রী কল্যাণ সিংজি, শ্রী ওমপ্রকাশ সিংজি, শ্রী অমিত শাহজি, রামেশ্বর চৌরাসিয়াজি, শ্রী ত্রিবেন্দ্রজিৎ রাওয়াত, শ্রদ্ধেয় লালজি ট্যান্ডনজি, শ্রী কেশরীনাথ ত্রিপাঠীজি, শ্রী সূর্যপ্রতাপজি, দলের মঞ্চে উপস্থিত সমস্ত নেতৃবৃন্দ, আমি আপনাদের সকলকে স্বাগত জানাই। যারা কাশীর দূর দূরান্ত থেকে এসেছেন সেই জনসমুদ্রকে প্রণাম জানাই। এখানে আজ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হয়েছেন। আমি সোমনাথের দেশ থেকে বাবা বিশ্বনাথের আশীর্বাদ গ্রহণ করতে এসেছি। ভাই ও বোনেরা, ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে নির্বাচনের প্রাক্কালে খুব সম্ভবত প্রথম এমন একটি পরিবেশের সৃষ্টি হয়েছে। নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলি অধিকতর সক্রিয় হয়ে ওঠে। অভিযোগ পাল্টা অভিযোগে তাদের রাজনৈতিক ভিত্তি প্রসারিত করার চেষ্টা করে। কিন্তু এই প্রথম হিন্দুস্থানের সাধারণ মানুষ একত্রিত হয়ে উঠেছেন, দিল্লিতে সরকারকে উৎখাত করতে আগ্রহী হয়েছেন। 2014 সালের নির্বাচনে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির নেতৃত্বাধীন লড়াই নয়। এই নির্বাচন লড়বে দেশের জনগণ। এই দেশের প্রতিটি ভোটার। ভাই ও বোনেরা, অতীত বা ভবিষ্যৎ ভারতের বর্ণনা গঙ্গা ছাড়া সম্পূর্ণ হতে পারে না। অন্যদের কাছে গঙ্গা নিছক একটা নদী হিসাবে বিবেচ্য হতে পারে, আমাদের কাছে গঙ্গা হলেন মা। গঙ্গা নিছক জলপ্রবাহ নয়, এই নদী আমাদের সংস্কৃতির ধারক ও বাহক। ভাই ও বোনেরা, গঙ্গা পরিষ্কার ও সংরক্ষণের অনেক প্রস্তাব এসেছে, এই জন্য কোটি কোটি টাকা খরচ হয়েছে। ইউপিএ সরকার অনেক উৎসাহ নিয়ে গঙ্গাকে দূষণমুক্ত করে পরিষ্কার করে একটা পরিকল্পনা তৈরি করেছিল। প্রচুর প্রচার চালানো হয়েছিল এবং মানুষ ভেবেছিল কিছু একটা হবে। জনগণ তাদের বিশ্বাস করেছে ও ক্ষমতা এনেছে। কিন্তু আমার প্রিয় উত্তরপ্রদেশের ভাই ও বোনেরা, আমি গঙ্গা নদীর তীরবর্তী এই পুণ্যভূমি থেকে ভারতবাসীকে বলতে চাই, গত 5 বছরে 3টি সভা করা ছাড়া দিল্লিতে আসীন সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। আমি কেন্দ্রীয় সরকার ও মাননীয় প্রধানমন্ত্রীকে জনগণের সঙ্গে এ বিষয়ে বিবরণ ভাগ করে নেওয়ার ও গঙ্গা পরিষ্কার করার পরিকল্পে কত খরচ হয়েছে তা জানাতে অনুরোধ জানাচ্ছি। রাজীব গান্ধীর আমল থেকে ভোট ব্যাংকের রাজনীতির জন্য গঙ্গাকে ব্যবহার করেছে কংগ্রেস। রাজকোষ থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। গঙ্গার নামে দেশের নাগরিকদের বোকা বানানো হয়েছে। ভাই ও বোনেরা, গঙ্গা শুধুমাত্র উত্তরপ্রদেশের দূষণকারীদের জন্য দূষিত হয় না। আসলে গঙ্গাকে পরিষ্কার করতে হলে আপনাদের দিল্লি পরিষ্কার করতে হবে, লখনৌ পরিষ্কার করতে হবে। এই লোকেরা যতদিন থাকবেন ততদিন গঙ্গা পরিষ্কার করার সুযোগ নেই। আজকাল কংগ্রেসের লোকেরা আমাকে জিজ্ঞাসা করেন, মোদিজি আপনি কি করবেন? আমি তাদের বলতে চাই, তাদের অসম্পূর্ণ কাজগুলিকে শেষ করে দেখাবো। যারা আমাকে জিজ্ঞাসা করেন এই বলে যে আমি কি করতে পারি, তাদের বলি, একদিনের জন্য সময় করে গুজরাটে আসুন। আপনারা আহমেদাবাদের মাটিতে আসুন, সবরমতীর তীরে এসে দাঁড়ান। এই সবরমতী কালে কালে একটি ড্রেনের মতো হয়ে গিয়েছিল। সবরমতী এখন নর্মদার জলে পরিপূর্ণ। উত্তরপ্রদেশে ভাই ও বোনেরা,
আমরা মিথ্যা প্রতিশ্রুতি দিই না, আমরা কর্মে মনস্থির করেছি। প্রতিশ্রুতি বাক্য উপদেশ শুনে শুনে ভারতবাসী ক্লান্ত, দেশের জনতা কর্ম চায়। আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই যে আমরা আমাদের কথা রাখব। প্রায় ৪৫ বছর ধরে ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছে একটি পরিবারের মধ্যে, তারাই দেশের দারিদ্র্যের জন্য দায়ী। ভাই ও বোনেরা, উত্তরপ্রদেশে ভারতের রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই রাজ্যের সহায়তা বিনা কেউ রাজনৈতিক ক্ষমতায় আসতে পারে না। স্থিতিশীল ভারত স্থিতিশীল উত্তরপ্রদেশ ছাড়া সম্ভব নয়। ভারতের বিকাশ সাধন করতে গেলে উত্তরপ্রদেশকে উন্নয়ন করতে হবে। উত্তরপ্রদেশ থেকে বেকারি উচ্ছেদ ঘটাতে না পারলে ভারত থেকে এর মূলোৎপাটন সম্ভব নয়। উত্তরপ্রদেশ থেকে নির্বাচিত সাংসদদের সংখ্যার দ্বারাই আমরা এই রাজ্যটিকে শুধুমাত্র মূল্যায়ন করব না, বরং এই রাজ্য ভারতের ভাগ্য পরিবর্তনকারী হয়ে উঠতে পারে। উন্নয়নের এক বিশেষ উচ্চতা অর্জন করে সারা দেশের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। বিজেপির কাছে উত্তরপ্রদেশ কোনো রাজনৈতিক খেলার মাঠ নয়। আমাদের কাছে উত্তরপ্রদেশ হলো সেই মাঠ যেখানে ভারতের ভবিষ্যৎ গল্প লেখা হতে পারে। ভাই ও বোনেরা, এখানকার মানুষের শক্তিতে আমার দৃঢ় বিশ্বাস। এখানকার মানুষই একসময় রাম রাজ্যের স্বপ্ন দেখেছিল। রাম রাজ্যের সূচনা করার ক্ষমতা, ঐতিহ্য ও সংস্কৃতি উত্তরপ্রদেশের মধ্যে ছিল এবং আছে। সমস্যা হলো এতদিন সঠিক সরকার ও নেতৃত্ব নির্বাচন করা হয় নাই। উত্তরপ্রদেশের মানুষ যদি সঠিক নেতৃত্ব বেছে নেন, তবে আমার দৃঢ় বিশ্বাস দেশের উন্নয়নের ইঞ্জিন হিসাবে কাজ করার ক্ষমতা উত্তরপ্রদেশের রয়েছে। এই রাজ্যে কৃষকেরা একা হাতে পুরো ইউরোপকে খাওয়াতে পারেন। যোগ্য নেতৃত্ব এবং যোগ্য সরকারের অভাবে আজ উত্তরপ্রদেশের হাল অতি করুণ। যে কৃষকেরা একদা সমগ্র ভারতের মুখে অন্ন যোগাতেন, আজ তাদের প্লেটে পর্যাপ্ত পরিমাণে খাদ্য নেই। কৃষক শস্য উৎপাদন করে সকলের মুখে অন্ন তুলে দেয়, এমনকি পশু পাখিদেরও খাওয়ায়। ভাই ও বোনেরা, যখন কৃষকরা জানতে পারে যে রেলের প্ল্যাটফর্মে তাদের ধান নষ্ট হয়ে যাচ্ছে, তখন তাদের অনুভূতিতে আঘাত লাগে। একজন কৃষক আসল আনন্দ এই জেনে যে তার শ্রম ক্ষুধার্তের মুখে অন্ন জুগিয়েছে। এটি এমন কিছু যা দিল্লির সরকার উপলব্ধি করতে পারে না। সুপ্রিম কোর্ট দরিদ্রদের মধ্যে শস্য বিতরণের আদেশ দিলে কংগ্রেস সরকার তা মানতে অস্বীকার করে, উল্টে ভর্তুকিযুক্ত হারে মদ প্রস্তুতকারকদের কাছে বিক্রি করে দেয় সেই ধান। আমি হতবাক। কোনো সরকার কেমন কাজ করতে পারে? এটা আমাদের কৃষকদের অপমান এবং দরিদ্রদের দুর্দশার প্রতি নিষ্ঠুর পরিহাস। নির্বাচন এলেই কংগ্রেস দরিদ্রদের তুরুপে তাস বানানোর চেষ্টা করে। দরিদ্রদের প্রতি তাদের মধ্যে যদি প্রকৃত ভালোবাসা, শ্রদ্ধা থাকতো, সহানুভূতি থাকতো, তাহলে দেশের দরিদ্রদের এমন দুরবস্থা হতো না। ভাই ও বোনেরা, দারিদ্র্য দেখতে আমাকে কোথাও যেতে হবে না। আমার শৈশব কেটেছে দারিদ্র্যের মধ্যে। কংগ্রেসের মনে যে পরিমাণ অবজ্ঞা রয়েছে দরিদ্রদের প্রতি, তা দেখে আমি অবাক। একজন ইউপিএ নেতা বলেছিলেন যে একজন চা বিক্রেতা ভারতের প্রধানমন্ত্রী হতে পারে না। আমি অবাক হয়ে যাই যখন দেখি এই কংগ্রেস নেতারা যারা গরিবের কথা বলে, তারা আবার বলছে চা বিক্রেতা কিভাবে প্রধানমন্ত্রী হবে। জনগণ চাইলে একজন শ্রমিকও প্রধানমন্ত্রী হতে পারেন। আমার কাছে নীতির উপর ভিত্তি করে আপনাদের সবাইকে বলি, আমি চা বিক্রি করে গর্বিত, কারণ আমি চা বিক্রি করি, দেশ বিক্রি করি না। কংগ্রেস দরিদ্র ও দারিদ্র্য নিয়ে মজা করে। কংগ্রেসের একজন নেতা বলেছেন, দরিদ্র মানুষের অবস্থা ছাড়া আর কিছুই নয়। দিনের শেষে উনান জ্বালাতে না পারা, অবিভক্ত শিশুর মুখে অন্ন তুলে দিতে না পারার যন্ত্রণাবিদ্ধ মানুষই বোঝেন দারিদ্র্য কী জিনিস। আমি গরিবদের বলতে চাই, এখন পর্যন্ত আপনাদের শোষণ করেছে তাদের তাড়াতে হবে, এবং সেটাই প্রথম কর্তব্য। কংগ্রেস নেতাদের বলতে চাই, আপনারা আমাদের চোর বলেছেন,
আপনাদের অভিযোগ মেনে নিচ্ছি। হ্যাঁ, আমরা চোর। আমরা কংগ্রেসের ঘুম চুরি করেছি, কংগ্রেসের শান্তি চুরি করেছি। স্বাধীনতার পর থেকে যারা দেশকে লুণ্ঠন করেছে তাদের আমরা এখন শান্তিতে থাকতে দেব না। ভাই ও বোনেরা, আমি আপনাদের কাছে জানতে চাই, এখানকার প্রবীণদের জিজ্ঞাসা করতে চাই, যারা নানা সমস্যা নিয়ে জীবন কাটাচ্ছেন তারা কি তাদের সন্তানদের এই ভারত দিতে চান? কয়েকদিন আগে এখানকার একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ আমাকে চিঠি লিখেছিলেন। তিনি অনুরোধ করে লেখেন, আপনারা বারাণসী আসছেন, আপনার বক্তৃতায় আমাদের একটা সমস্যা উল্লেখ করুন। তিনি লিখেছেন, একটি মুসলিম কলোনিতে থাকেন, সেখানে সিল্ক শাড়ি তৈরির ছোট পারলুম কারখানা রয়েছে। এর ফলে রাতে ঘুমোতে পারেন না। ক্ষোভ প্রকাশ করে এর সমাধানের জন্য লিখেছেন, ভাই ও বোনেরা, এই বেনারসি শাড়ি শুধু আমাদের মহিলাদের শালীনতায় রক্ষা করে না, এটা ভারতীয় অর্থনীতির মর্যাদা রক্ষা করারও সম্ভাবনা রাখে। এই বড় শিল্পে লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা থাকলেও কংগ্রেস তা ধ্বংস করে দিয়েছে। যে বন্ধু আমাকে লিখেছেন তিনি হয়তো এখানে ভিড়ের মধ্যে বা টেলিভিশনে আমার বক্তৃতা শুনছেন। ভাইয়েরা, এই সমস্যার একটি সমাধান আছে। কাশী আর সুরাট পুরনো বন্ধন ভাগ করে নিয়েছে। শোনা যায় কাশীতে মৃত্যু আর সুরাটে অন্ন। কাশীর মতো সুরাটেও বড় পাওয়ারলুম শিল্প আছে। আপনি যদি সুরাটের রাস্তায় হাঁটেন সকালে বা সন্ধ্যায়, পাওয়ারলুমের আওয়াজ আপনার স্কুটারের শব্দকেও ছাপিয়ে যাবে। আমরা এটি প্রচার শুরু করেছি। 10 বছরের মধ্যে এই শিল্পকে প্রযুক্তিভাবে অনেক উন্নত করে দেব। সুরাট শহরের বাইরে অনেক বড় বড় শিল্প কমপ্লেক্স প্রতিষ্ঠা করেছি। উন্নত প্রযুক্তির ব্যবহারের কারণে উৎপাদনের পরিমাণের পাশাপাশি গুণগত মান উন্নত করতে সক্ষম হয়েছি। এটি বারাণসীতেও করা যেতে পারে। যারা আমাকে প্রশ্ন করেন মোদির ভিশন কি, সেক্ষেত্রে এটাই সত্য, নিজে গিয়ে দেখুন। উদ্দেশ্য যদি মহৎ হয় এবং বারাণসীর শাড়ি শিল্পকে প্রযুক্তিগতভাবে উন্নত করা যায়, তরুণ প্রজন্মের জন্য লক্ষ লক্ষ কর্মস্থানের সুযোগ তৈরি হবে। কিন্তু সরকার নীতি এমনি যে তারা চীন থেকে সুতো আমদানি করে, কিন্তু বারাণসীর শাড়ি প্রস্তুতকারকদের জীবিকার কথা ভাবে না। তাদের নীতির জন্য আজ এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ভাই ও বোনেরা, পূর্বাঞ্চলের সমস্ত এমন কোনো গ্রাম নেই যেখান থেকে এসে তরুণেরা গুজরাটে বসবাস করছেন না। বলুন তো বন্ধুরা, এই অবস্থা কেন হলো? এই সব গ্রামের তরুণদের গ্রাম ছাড়তে হবে, বাবা মাকে ছাড়তে হবে। উত্তরপ্রদেশের উন্নয়ন হলে তাদের গ্রাম বাড়ি বন্ধুবান্ধব বৃদ্ধ বাবা মাকে বাধ্য হয়ে ছেড়ে যেতে হতো না। বেকারির কারণে তরুণদের ভবিষ্যৎ অন্ধকার, তারা হতাশাগ্রস্ত, ব্যথিত। বলুন তো বন্ধুরা, চাকরির বিজ্ঞাপন দেখার পর আপনাদের মাথায় প্রথমে কি আসে? আপনার মনে যে জিনিসটি প্রথম আসে তা হলো সুপারিশ। আপনারা সুপারিশ খুঁজছেন না? সুপারিশ ছাড়া চাকরি পাওয়ার নিশ্চয়তা নেই। ঘুষ না দিলে চাকরি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা কি অসততা নয়? এই সমস্যার সমাধান আছে কি? একবার গুজরাটে আমাদের 13,000 শিক্ষক নিয়োগ করতে হয়েছিল। এত বড় সংখ্যার নিয়োগের জন্য 2 লাখ আবেদন আসা স্বাভাবিক। আমরা একটি বিজ্ঞাপন দিয়েছিলাম এবং সমস্ত প্রার্থী অনলাইনে আবেদন করেছিল। কম্পিউটার সাহায্যে আমরা সর্বোচ্চ নম্বর প্রাপ্ত 13,000 প্রার্থীর সংক্ষিপ্ত ক্রমিক তালিকা তৈরি করেছিলাম। আমি এইসব প্রার্থীদের নিয়োগের নির্দেশ দিয়েছি। যোগ্যতার ভিত্তিতে নির্বাচনের সিদ্ধান্ত নিলে দুর্নীতি ও সুপারিশের পুরো বিষয়টি সমাধান করা সম্ভব। এর ফলে সঠিক ব্যক্তিকে চাকরি দেওয়া যায়। গুজরাটে এটি আমি পাইলট প্রকল্প হিসাবে শুরু করেছি এবং আমরা সফলতা পেয়েছি। আমাদের দেশের তরুণরাই আমাদের দেশের
অর্থাৎ ভারতের ভাগ্য বদল করে দিতে পারে। সরকারকে তরুণদের উপর আস্থা রাখতে হবে এবং এই আস্থা নিয়ে আমি এখানে এসেছি। আমরা যদি তরুণদের ভবিষ্যৎ নিশ্চিত না করতে পারি তাহলে কিছুই করা যাবে না। ভারতের ভাগ্য তার যৌবনের হাতে। তরুণরা সুযোগ চায়, বিজেপি তাদের সে সুযোগ করে দিতে সংকল্পবদ্ধ হয়ে এসেছে। ভাই ও বোনেরা, জনগণ কংগ্রেসকে উপড়ে ফেলেছে এবং বিজেপি সরকার নির্বাচন করেছে। এটাই প্রমাণ করে যে আমরা জনগণের প্রত্যাশার পাশে দাঁড়িয়েছি। আমি উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, সর্বত্র যে বিশাল সমাবেশ দেখেছি তাতে বিশ্বাস করি যে দেশের মানুষ দিল্লিতে সরকারকে উৎখাত করতে চায়। দিল্লির সরকারকে জনগণ সহ্য করতে চায় না। ভাই ও বোনেরা, আসুন ভারতের ভাগ্য পরিবর্তনের সংকল্প করি। কংগ্রেস মুক্ত ভারত গড়তে হবে। কংগ্রেস মুক্ত ভারতে দারিদ্র্যমুক্ত ভারতের একমাত্র গ্যারান্টি। দারিদ্র্য, বেকারি, অনাহারে মৃত্যু, দুর্নীতি থেকে মুক্তি পেতে আমাদের ভারতকে কংগ্রেস মুক্ত করতে হবে এবং সেই স্বপ্ন নিয়ে আমরা এখানে এসেছি। ভারত মাতা কি জয়।